সংসার হারিয়েছে, কোথায় গিয়ে চলে গিয়েছে তার কোনো ঠিকানা আমরা জানি না। এই রংপুরের বিশাল জনপদের মানুষ আজকে ছিন্নমূল, আজকে ভিক্ষুকে পরিণত হয়েছে। আমাদের অঞ্চলের মানুষকে নোংরা এলাকা বলে, কেউ কেউ মফিস টাইটেল দেয় আমাদেরকে। অথচ রংপুর রঙের রসে ভরপুর, তার নাম হলো রংপুর। এই রংপুর হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী কৃষি উৎপাদনের অঞ্চল। কিন্তু আমাদের লোক চাকরির কারণে, অভাবের কারণে বাড়িতে ভালোবাসার স্ত্রী রেখে অসুস্থ পিতামাতাকে ফেলে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ছুটে যাচ্ছে। যে রংপুরের মানুষের এত ভালোবাসা ছিল, এত আনন্দ ছিল, সব হারিয়ে গেছে। হারিয়ে গেছে একমাত্র তিস্তা। আমি বলেছি যে তিস্তা আমাদের মায়ের মতো ছিল, এখন সেই তিস্তা হয়েছে রাক্ষসীর ভূমিকায় অবতীর্ণ। যেমন বাংলাদেশের একটি সরকার বসেছিল রাক্ষসীর ভূমিকায়। পতিত আওয়ামী লীগ সরকার আমাদের গণতন্ত্র খেয়ে ফেলেছে, আমাদের ভোটাধিকার খেয়েছে, আমাদের দেশের অর্থনীতিকে পঙ্গু করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, আইনের শাসনকে ধ্বংস করে বাংলাদেশকে যেমন পঙ্গু করে ফেলেছে, একই ভূমিকা অবতীর্ণ হয়েছে আমার তিস্তা নদী। আমরা পঙ্গু হয়েছি, আমরা গৃহহীন হয়েছি, আমরা ভূমিহীন হয়েছি, আমরা ছিন্নমূল হয়েছি, আমরা ভিক্ষুকে পরিণত হয়েছি। আমাদের এই জনদাবিটাকে দীর্ঘদিন পতিত সরকার কোনো মূল্যায়ন করে নাই। তারা আমাদের সঙ্গে শুধু পরিহাস করে নাই, প্রতারণাও করেছে। তাই মনে রাখতে হবে, আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। এখন কথা বলতে পারি, এখন সমাবেশ করতে পারি, স্বাধীনভাবে নিজের দাবি উচ্চারণ করতে পারি। সে কারণে আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে চাই। অনেকে বলেছেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে রংপুরের কি পরিবর্তন আসবে। আপনারা সবাই জানেন, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীন 2016 সালে একটি সমীক্ষা করেছিল। 3 বছর সমীক্ষা শেষে তার একটা নকশা তৈরি করেছিল। সেই নকশা বা ডিজাইনের ভিতরে ছিল তিস্তা নদী প্রশস্ত হয়েছে 8 কিলোমিটার, যাকে আপনারা চওড়া বলেন, সেটাকে কমিয়ে 1.5 কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে এখন চিন্তা করে দেখুন, কত হাজার লক্ষ হেক্টর জমি মানুষ আবাদের আওতায় নিয়ে আসা সক্ষম হবে। এবং এই ডিজাইনের ভিতরে ছিল স্যাটেলাইট শহর হবে, হাউজিং হবে, ইকোনমিক্যাল জোন হবে, পর্যটনের ব্যবস্থা থাকবে। তাহলে আজকে নীলফামারী থেকে গাইবান্ধা 5টি জেলা 130 কিলোমিটার ব্যাপী 2 কূলে মানুষের একটি উন্নয়নের জয়যাত্রা শুরু হতো। তাহলে ভাগ্যহত মানুষগুলো, গৃহহীন মানুষগুলো, ছিন্নমূল মানুষগুলো, তারা যেমন কর্মসংস্থান ফিরে পেত, তেমনি তার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো তারা ফিরে পেত। সেটা করা সম্ভব হয়নি আমাদের এই পতিত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। পার্শ্ববর্তী দেশ ভারত আপত্তি জানিয়েছিল যে তিস্তা খনন করা যাবে না, তিস্তাকে বাদ দেওয়া যাবে না, যদি করা লাগে আমরা নিজেরাই করব। শেখ হাসিনা যতবারই ভারত গিয়েছিল, আমার প্রিয় সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করতো নাকি, আপনি যে ভারত যাচ্ছেন তিস্তার পানি চুক্তি এবার করবেন? উনি বলে হ্যাঁ করব। এই করে 16টি বছর 17বার ভারত গিয়েছে, একবারও তিস্তা নদীর পানি চুক্তি করে আসতে পারে না। ভারতের সরকার মোদি বলে শেখ হাসিনাকে, তুমি ক্ষমতায় থাকতে চাও না তিস্তার পানি চাও?
উনি বলেন আমি ক্ষমতায় থাকতে চাই, কারণ তিস্তার মানুষ তো আমাকে নির্বাচনে ভোট দেয় না, ভোট আমাকে দেয় পুলিশ আর প্রিজাইডিং অফিসার, জনগণের তো আমার কোনো প্রয়োজন হয় না। সুতরাং জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না, যার জন্য তিস্তা পাড়ের মানুষ দুঃখে দুর্দশা ছিন্নমূল, জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না। সেই জন্য উনি ক্ষমতায় থাকার চুক্তি করে এসেছিল এবং বিনা ভোটে যতবারই নির্বাচিত হয়েছে মোদী সরকার তাকে প্রথম অভিনন্দন জানিয়েছে। এবং এখনো বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে যে সরকারকে উৎখাত করেছে সেই সরকারকে উনি আবার আশ্রয় দিয়েছেন। সেই দেশ কি আমাদের বন্ধু দেশ হতে পারে? কিছু কিছু বুদ্ধিজীবীরা আছেন, ভারত আমাদের খুবই বন্ধু প্রতি, তাদেরকে আমি জিজ্ঞাসা করি, যখন পাখির মতো গুলি করে সীমান্তে আমাদের লোককে হত্যা করে, তখন বিজেপিকে আগের বিডিআর কে সরকার পাল্টা গুলি করার কখন হুকুম দেয় না? একটি দেশের সীমানায় সাধারণ কৃষকরা যখন চলাচল করে তাকে পাখির মতো করে গুলি করে হত্যা করে, তার প্রতিবাদ সরকার করেনি রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য। ভারতের কিরকম সাহস, চায়নার বর্ডার রয়েছে তাদের সঙ্গে একটা গুলি করে দেখুক, পাকিস্তানের সঙ্গে গুলি করে দেখুক, ইরানের সঙ্গে গুলি করে দেখুক, পাল্টা কিরকম জবাব দেয় তারা। আমরা এতই নতজানু হয়েছিলাম, এতই অপদার্থ হয়েছিলাম, একটি রাষ্ট্রের সরকার বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে নাই। এই ছিল সরকার আমাদের 16টি বছর, জগদ্দল পাথরের মতো। আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি, এই অপরাধে আমাদের অনেক সাথীকে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে, অনেক সাথীকে গুম করেছে, তারা জীবিত কি মৃত এখনো আমরা তার সন্ধান জানি না। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর বন্দী করে রাখা হয়েছিল কারাগারে, তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। এখানে নিশ্চয়ই আওয়ামী লীগের ভাইরা দূরে শুনছেন কিনা আমি জানি না, তবে নিশ্চয়ই ফেসবুকে শুনবেন আমার একটি বক্তব্য। আপনাদের মা শেখ হাসিনা পৃথিবীর মধ্যে বিচিত্র মা। কিরকম বিচিত্র? এখানে অনেক বোনেরা মায়েরা আছে। আমি যদিও গ্রামে থাকি, প্রতিদিন সকালে অনেক লোক নানান দরবার নিয়ে আমার কাছে যায়। একটা অংশ যায় দাম্পত্য কলহ, সংসার হয় না, স্বামী স্ত্রী বনিবনা হয় না, দুটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, বাবাকে যদি জিজ্ঞাসা করি সংসার যদি না হয় বাচ্চা কার কাছে যাবে, মা সঙ্গে সঙ্গে বাচ্চা দুটাকে জড়িয়ে ধরে, বলে আমি নিয়ে যাব। কারণ সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক শাশ্বত, সুন্দর, ভালোবাসার স্নেহের সম্পর্ক। তোমাদের এমনই মা ভাই এমন ভাবে পালিয়েছে, তোমাদের খোঁজও নেই, জিজ্ঞাসা করে নাই। সেই মায়ের জন্য আফসোস। আমাদের রংপুরের ভাষায় বলে পালাটি, পালাটি মায়ের জন্য দুঃখ আপনাদের। পৃথিবীর মধ্যে আমার মানে এরকম কোন মা জন্মগ্রহণ করে নাই, সন্তানকে ছেড়ে পালিয়েছে। রাজনীতি করবেন, জেল মোকাবেলা করবেন না। আমাদের মাকে দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭৯ বছর বয়সে ৬ বছর জেল খেটেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। শেখ হাসিনা বারবার প্রস্তাব পাঠিয়েছিল রাজনীতি ছেড়ে দেন, বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে দিব। খালেদা জিয়া বলেছেন ব্যর্থহীন কণ্ঠে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন চলমান, যতদিন গণতন্ত্র মুক্ত হবে না ততদিন আমি রাজনীতি ছাড়বো না। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেখ হাসিনার সঙ্গে আপোষ করে নাই, ৬ বছর জেল খেটেছে। আমরা বহুবার দাবি উচ্চারণ করেছিলাম আমাদের প্রিয় নেত্রীকে চিকিৎসার ব্যবস্থা করা হোক। সাংবিধানিক ভাবে অধিকার প্রত্যেকটি মানুষের চিকিৎসা পাওয়া। উনি আবার উল্টো আমাদের নেত্রী সম্পর্কে নানান আপত্তিকর অশ্লীল তিরস্কার কথা বলতেন।
মাঝে মাঝে বলেন মনে মনে শুনি, কি বলে নাই? সব কিছু দেখার মালিক হলো উপরওয়ালা। এখন দেখেন, যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে চান নাই, সেই খালেদা জিয়াকে কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছে বাংলাদেশে, যে বিমানের ভিতরে 5 স্টার হোটেলের কক্ষ, আইসিইউ, অপারেশন থিয়েটার। আর আপনি যে পালালেন, পেডিকোটটা নিতে পেরেছেন কিনা সেটাও জানি না। আর হেডাম দিয়ে বলেন হাসিনা পালায় না। এই দল করেন, কচু গাছে আত্মহতি দেন, ফাঁসি লাগান কচু গাছের মধ্যে। আর আপনাদের পালানোর ইতিহাস তো চিরদিনে। স্বাধীনতার উষা লগ্নে যখন বাংলাদেশের মানুষ যুদ্ধের জন্য উন্মুখ হয়েছিল, তখন আপনাদের নেতা পালিয়েছে পাকিস্তানে, আত্মসমর্পণ করেছিল। আর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা আছে, উই রিভল্ট, পাক হানাদারির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে। এজন্য আমরা যারা বিএনপি করি, আমরা এই জন্য নিজেকে গর্ববোধ করি। আমরা সাহসী দল করি, আপোষ করি না। 16টি বছর আমাদের ছেলেরা বাড়িতে ঘুমাতে পারে নাই, বিয়ের বাড়ির দাওয়াত খেতে পারে নাই, বনভোজনে যেতে পারে নাই, হাটে বাজারে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। হ্যাঁ, নামাজে দাঁড়িয়েছিল, সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল। আর ওনাদের একজন সাধারণ সম্পাদক ছিল, কি জানি নাম, সেটা আমি বলতে চাই না। সে বলে দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, আন্দোলন হবে কোন বছর? ফখরুল ঠাকুরগার বাসায় জায়গা দিবে? সোনার চাঁদ, পিতলা ঘুঘু, এখন জিজ্ঞাসা করি আপনি কই আছেন? ঠাকুরগার বাসার তো দরজা খোলা আছে, আসেন না দেখি। মানুষকে তিরস্কার, এই কথাগুলো আমি বলতে চাই নাই। আমাদের মনের দুঃখ বেদনা কথা 16টি বছর কোথাও কথা বলতে পারিনি, সেজন্য কিছু কথা আমাদেরকে বলতেই হবে। আমি মনে করি অহংকার মানুষের পতনের মূল। আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি, রাজনৈতিক দল হিসাবে তো কিছুই মনে করেনি। আমি রংপুরের মহাসমাবেশে একটি কথা বলেছিলাম যে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কার মন্ত্রী এমপিরা জাঙ্গিয়া নিয়ে পালিয়েছে। আপনাদের মধ্যে সেই অবস্থাও হবে না। তাড়াতাড়ি আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। যেদিন পালিয়ে যাবেন সেদিনে পরনে হয়তো জাঙ্গিয়াও থাকবে না। কোথায় যে আছে ওবায়দুল কাদের, জাঙ্গিয়া আছে কিনা সেটাও তো জানি না। খুব কষ্ট লেগেছিল আমাদের এমন তিরস্কার করা হতো, এমন অপমান সূচক কথা বলা হতো। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকবে। সেজন্য আমি মনে করি এমন একটি শ্বাসরুদ্ধকর অবস্থার ভিতর দিয়ে আমাদের 16টি বছর অতিবাহিত হয়ে গেল। জীবনের আসল সময়, সোনালী দিনগুলো শুধু আন্দোলন সংগ্রামে ব্যয় করে ফেললাম। এখন একটি মুক্ত বাংলাদেশ, একটি আগামী দিনের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। তারপরও আমাদের কিছু কথা থেকে যায়। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এনাদের দায়িত্ব কি? একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু কিছু কিছু উপদেষ্টা মনে হচ্ছে যে পলিথিন বাঁচার দায়িত্বে নানান কথা বলছেন। আমরা মনে করি সরকার অতি সত্বর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। তা না হলে একটি রাজনৈতিক সরকার ছাড়া যে একটা রাষ্ট্র চলতে পারে না তার প্রমাণ। দেশে আইন নাই, প্রয়োগ নাই, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রিত নয়, মানুষের জীবন নষ্টগত হচ্ছে।
সুতরাং রাষ্ট্র চালাবে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। সংস্কারের কথা বলেন, আমরা সংস্কারের পক্ষে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কিছু কিছু সংস্কার রয়েছে যেগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধি করবে। আপনারা যেগুলো জরুরি সেগুলো করে আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্য, যে চেতনা নিয়ে বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, সেই চেতনা যাতে ভুলুণ্ঠিত না হয়। আর ক্ষমতায় থেকে দল গঠনের যারা ইচ্ছা পোষণ করছেন, সেটি করলে আমাদের ওই জুলাই চেতনা কিন্তু ভুলুণ্ঠিত হবে। আমি মনে করি দেশের এই পরিস্থিতির মধ্যে আপনারা সজাগ থাকবেন। ইতিমধ্যে সারা বাংলাদেশে 64 জেলায় বিএনপি কর্মসূচি দিয়েছে। গতকাল আমার লালমনিরহাট জেলায় হয়েছে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসেছে, রংপুরে আসবেন নেতারা। সেগুলো সবাই আপনারা সবাই জড়িত থাকবে এবং আমাদের যে মূল দাবি বাংলাদেশের একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনে, সেজন্য আমরা সবাই প্রস্তুত থাকব। এখন আমি আবার ফিরে আসি তিস্তার পরে। এই 18, 17 এবং 18 তারিখ বলতে পারেন দুলু ভাই 48 ঘন্টার কি প্রয়োজন ছিল? আপনারা 18 বছর কষ্ট করেছেন, আর 48 ঘন্টা কি কষ্ট করতে পারবেন না? 48 ঘন্টার মধ্য দিয়ে সেই নীলফামারী থেকে সুন্দরগঞ্জ প্রত্যেকটা এলাকায় আমি গিয়েছি। সেখানে হাজার হাজার মানুষ এই আন্দোলনে সমর্থন দিয়েছে, শরিক হয়েছে। তারা ওয়াদাবদ্ধ হয়েছে যে তারা 17 এবং 18 তারিখ 48 ঘন্টা তিস্তার চরে থাকবে। আমরা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিতে চাই এই অবহেলিত, বঞ্চিত এই এলাকার মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলন থেকে পিছিয়ে যাবে না। আমি মনে করি যত মানুষের অংশগ্রহণ হবে, তত আমাদের দাবি আদায় করতে সম্ভব হবে। যে সরকারি ক্ষমতায় আসুক, আমরা যদি দাবি উচ্চারিত করতে পারি, তারা দাবি মানতে বাধ্য হবে। আমি এটাও মনে করি যে এই টাকা, এই অর্থ বাংলাদেশের সরকারের পক্ষে ব্যয় করা সম্ভব, বিদেশ যদি টাকা নাও দেয়। কিন্তু আপনারা জানেন এখনো বহু দেশ এখানে বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে। গত 3-4 দিন আগে সরকারের 2 জন উপদেষ্টা এসেছিলেন আপনাদের এখানে। আমি সেদিন ঢাকায় ছিলাম। তারা বক্তব্য রেখেছেন যে তারা অল্প সময়ের ভিতরে কিছু কাজ করতে চায়। আমি পরিষ্কার বলতে চাই, আমরা দীর্ঘদিন কষ্ট করেছি, নদী ভেঙেছে আমাদের, হরারা হয়েছি আমরা। কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কাজ আর তিস্তা পারে করবেন না। আমাদের টাকা যাতে আর অপচয় না হয়, আপনারা সম্মিলিত সমন্বিত পরিকল্পনা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বলি, মেগা প্রকল্পনা বলি, সেটাই আপনারা বাস্তবায়ন করুন। এটাই আমাদের দাবি। এই দাবি সম্পর্কে আপনারা একমত? আপনারা একটা স্পার বানাবেন, 2টা জিও ব্যাগ ফেলে দিবেন, এটা আর আমরা চাই না। এখন 17 তারিখ, ভাই থামো, 17 তারিখ কখন যাবেন? আপনাদের ভেন্যু হয়েছে তিস্তা রেল সেতুর এই দিকে। আমি সেদিন, কালকে না পরশুদিন আমি এটা পরিদর্শন করেছি। তো সেখানে আপনারা যাবেন সকাল 9টায়। সকালবেলা নিজে বাড়িতে যতটুকু পারেন খেয়ে যাবেন। দুপুরবেলা, রাত, পরের দিন সকালবেলা, রাত পর্যন্ত থেকে শনিবার ফজরের নামাজের পর আমরা বাড়ি ফিরে আসব। আমি দেখিয়ে দিতে চাই বিশ্বের মানুষকে যে তিস্তার দুঃখী মানুষরা তিস্তার পাড়ে রাতের বেলা শুয়ে আছে লক্ষ মানুষ। সেই আন্দোলনে সবাইকে শরিক হতে হবে, থাকতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিনা জানি না আমি, এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব 17 তারিখ তিস্তা ব্রিজের এখানে আসবে। তাহলে এটা কত মাত্রা উন্নীত হয়েছে আন্দোলন, বুঝতে পেরেছেন? এরপরও যুগপৎ আন্দোলন যারা আমাদের সঙ্গে করেছেন, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, ওনারা সবাই আসবেন বিভিন্ন স্পটে একাত্মতা ঘোষণা করার জন্য। সবশেষে যেটা বলতে চাই, আমাদের প্রিয় চেয়ারম্যান
আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি আগামী দিনের মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 18 তারিখ রাত্রে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সুতরাং কাজ তো অনেক দূরে এগিয়ে গেছে মনে হয়। তাহলে যিনি আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব নেবেন, উনি যদি আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন, আপনার আমার ভিতরে কোনো সংশয় থাকবে? থাকবে না। তাহলে যাওয়ার প্রস্তুতি কি? সঙ্গে একটা থালা নেবেন, একটা গ্লাস নেবেন, অসুস্থ ভাইরা নিজের ঔষধ সঙ্গে নেবেন। আমরা যদিও ওখানে স্বাস্থ্য ক্যাম্প রাখবো, নিজের প্রস্তুতি নিজের পায়ে দাঁড়ায় যাবেন। বাড়িতে যে খাবার খান 2 দিনের, সেই খাবারের কথা আজকে বাড়ির মাকে, বউকে, ভাবিকে, বোনকে বলবেন যে 2 দিনের খাবার রেডি করে দে, আমি যাব তিস্তা পাড়ে। শুধু খাবেন সাদা খাবার, সবজি খাবেন, ভাত খাবেন। বাড়ির খাবারটা তিস্তা পাড়ে খেলে কি ক্ষতি হবে কোনো? সবাই আমরা পারবো না। আমাদের বাড়ির যে খাবারটুকু আছে সেটাই আমরা এখানে খাবো। তাহলে সবাই মিলে যদি আমরা কাজটা করি, তাহলে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। আপনিও বলতে পারবেন, যে সমস্ত ভাইরা আমাদের দীর্ঘ আন্দোলনে ক্লান্ত হয়ে গিয়েছিল, হতাশ হয়ে গিয়েছিল, আন্দোলন ছেড়ে বাড়ি চলে গিয়েছে, তারা অনেকে বলেছে শেখ হাসিনা যতদিন বাঁচবে ততদিন নামাইতে পারবেন না। ওই সমস্ত বিএনপি হাইব্রিড এখন মাথা চাড়া দিয়েছে সব। আমরা তাদেরকে খারাপ কিছু বলি না, তারা আমাদের সঙ্গে থাক, অসুবিধা নাই, কিন্তু দায়িত্ব দেওয়া যাবে না, কারণ এদের সুবিধাবাদী চরিত্র। নেত্রী জেলখানায়, আর উনি বলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, বাংলাদেশে হাসিনার পতন হবে না। সেই কারণে সকল মানুষকে আমরা সাথে রাখতে চাই, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা জুলাই বিপ্লবে সংগ্রাম করে নাই, তারা ঘরে বসে আফসোস করে। আমরা যারা 71 সালে যুদ্ধের বয়স হয়নি আমাদের, আমরা যেমন আফসোস করি যে মুক্তিযোদ্ধা হতে পারিনি, যদিও আমার পিতা শাহাদত বরণ করেছেন স্বাধীনতার যুদ্ধে, তেমনি আমি বলে যাই আজকে এই কাউনিয়ার মাঠে যারা তিস্তা নদী রক্ষা আন্দোলনে অংশগ্রহণ করবে, তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। ওই ব্রিটিশ তেভাগা আন্দোলনের নেতা নুরুদ্দিন বলেছিল, জাগো বাহে কোনকে সভা। আমরা এখন ডাক দিয়েছি, জাগো বাহে। এটা মনের ভিতর থেকে আসতে হবে, হৃদয় থেকে আসতে হবে। জাগো মানে সবাইকে জাগতে বলতেছি আমি, জেগে যান আর ঘুমিয়ে থাকেন না। বাবা হে মানে, বাহে মানে আমাদের বাবা, বাবাও আমাদের বাহে, আমার ছেলেও আমার বাহে। এইটা তো রংপুরের মনের কথা, ভালোবাসার কথা। সেই জন্য সবাই আবার আমার সঙ্গে ধরেন, জাগো বাহে। যেখানে যাবেন সেখানে বলবেন, বিয়ের বাড়িতে যান, তাফসির মাহফিলে যান, নামযজ্ঞ অনুষ্ঠানে যান, বাজার করতে যান, বলবেন জাগো বাহে তিস্তা বাঁচাই। তাহলে মুখে মুখে স্লোগানটা মানুষের প্রিয় হয়ে উঠবে এবং আমরা আগামী দিনে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই। সুতরাং আগামী 17 তারিখ 18 তারিখ এই লাগাতার কর্মসূচিতে কারা কারা থাকবেন হাত তোলেন দেখি একবার। সব কিন্তু ভিডিও করে রাখলাম। সবাই ভালো থাকেন। দেন আপনারা নিজেরা একটু স্লোগান দেন তো দেখি। একটু এখন এই মাগরিবের নামাজের আজান দিয়ে দিবে। আমি সকল ভাই বোনদেরকে বিশেষ আর একটা অনুরোধ করবো, মাগরিবের নামাজের পর আপনারা এখানে সবাই আসবেন। এখানে একটি ফিল্ম ডকুমেন্টারি রেডি করা রয়েছে তিস্তার করুণ কাহিনী নিয়ে।
তিস্তার পরের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে। আপনারা যদি এটা দেখেন, এটা উপলব্ধি করবেন, তাহলে আপনার মনে হয় যে এই আন্দোলনে অংশগ্রহণ করতে আপনার মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। সবাই থাকবেন মাগরিবের পর, আমিও আপনাদের মাঝে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। কাউনিয়া বিএনপি এবং আমার তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতা কর্মীদেরকে অভিনন্দন জানিয়েছি, তারা কি ভালো আয়োজন করেছেন। আগামী 17 তারিখ 18 তারিখ আমাদের নেতৃবৃন্দকে যেন আমরা দেখিয়ে দিতে পারি তিস্তার মানুষ জেগে উঠেছে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।